আপনি এসছেন কেন আমার সামনে? বাড়িটা আমার। চোখটাও আমার। সাদনানের কথার বিপরীতে কথাটা অনেক সাহস সঞ্চয় করে বলেই এক দৌড়ে বাড়ির ভেতর চলে গেল প্রিয়তা। সাদনান ভ্যাবাচ্যাকা খেয়ে গেল। বিষয়টা বুঝতেও সেকেন্ড খানিক সময় লাগলো। যখন বুঝতে পেরেছে ততক্ষণে প্রিয়তা পগার পার। সাদনান মুচকি হাসল। সাদনান নিজে পরিহিত কালো প্যান্টের পকেটে 2 হাত রেখে সোজা হয়ে দাঁড়িয়ে বিড়বিড় করে বলে ওঠে, আর বেশি দিন না, তোমাকে খুব শিগগিরই সাদনান তার নিজের ভালোবাসার খাঁচায় বন্দি করে নেবে। মিস প্রিয়তা, অনেক জ্বালিয়েছ আমায়। ভালোবাসার সত্ত্বেও কখনো বলতে পারিনি ভালোবাসি। তখনও তখনও না, যখন তুমি নিজে আমাকে ভালোবাসো বলতে। ইউ নো হোয়াট, ভালোবাসার মানুষটার মুখে ভালোবাসি শব্দটা শুনতে কতটা ভালো লাগা কাজ করে, আর কতটা লাকি হলে সেটা সম্ভব। ক্ষমা করবেন, আমি এই প্রস্তাবে রাজি নই। ঠিক আছে, আপনি চিন্তা করবেন না, আমি আরেকবার চেষ্টা করে দেখব। না না, তার প্রয়োজন নেই। আপনি বরং আপনার নাতি আর জনগণের ভরসার অবস্থার হবু এমপি মহোদয়কে আমার সাথে একবার দেখা করতে বলবেন। আচ্ছা, আজ তবে উঠি। বুঝতে পারছেন, বড় নাতির বিয়ে। হ্যাঁ হ্যাঁ, আমি কিন্তু আসছি। অবশ্যই। জাফর মির্জা লম্বা চওড়া হেসে বলে ওঠে। অতঃপর ওয়াসিফ দেওয়ানের বাড়ি হতে বেরিয়ে আসে। ওয়াসিফ দেওয়ান এখন বর্তমান অবস্থানরত এমপির বিরোধী দলের হয়ে তিনি সাদনানকে চায়। সাদনান রাজি নয়, এটা বলতেই আজ জাফর মির্জা এসেছিল যে সাদনান রাজি নয়, তিনি চাইলে আজম মির্জাকে নমিনেশন পাইয়ে দিতে পারে। কিন্তু ওয়াসিফ দেওয়ান কিছুতেই রাজি নয়। ওয়াসিফ দেওয়ান খুব ভালো মানুষ। তিনি জানে সাদনানকে যদি একবার এই পথে আনা যায় তবে জনগণের কোনো সমস্যা হবে না, আর জনগণ তাকে চায়। জয় তার নিশ্চিত। আর তিনি এটাও নিশ্চিত সাদনানকে একবার যদি রাজি করানো যায় তবে তিনি এবার নিশ্চিন্তে তার পদত্যাগ করবে, আর সামনের ইলেকশন সাদনানকে মন্ত্রী পদে দিবে। তারপর বিকেলে চলে যায়, শুধু প্রিয়তাকে সারা যেতে দেয়নি। ও বায়না ধরেছে প্রিয়তাকে থাকতে হবে। মিতা সওদাগর কিছুতেই রাজি ছিল না। শফিক কিছু বলেনি, কিন্তু আয়ান বলেছে সে এসে সন্ধ্যায় নিয়ে যাবে। যদিও মিতা সওদাগর রাজি ছিল না, কিন্তু ছেলের কথায় আর কিছুটা নিংরাজি হয়ে রেখে গিয়েছে প্রিয়তাকে। এখন সারা প্রিয়তা মাইশা বসে আছে ছাদে। এখানে থেকে বাড়ির গেট একদম পরিষ্কার দেখা যাচ্ছে। ওরা গল্প করছে বসে। ঠিক তখনই সাদনান গেট দিয়ে বাড়ির ভেতরে বাইক নিয়ে প্রবেশ করে। প্রিয়তা সেই দিকে এক ধ্যানে তাকিয়ে আছে। সাদনান একবার তাকিয়েছে ছাদে, আর প্রিয়তা তৎক্ষণাৎ চোখ সরিয়ে নিল। সে সকালের পর আর কথা হয়নি। কয়েকবার লিভিং রুমে চোখাচোখি হয়েছে মাত্র। আর এখন সন্ধ্যা 5:30 বাজে। প্রিয়তার ভাবনার মাঝে সারা মাইশার তাগাদা দিয়ে নিচে চলে আসে, কারণ সন্ধ্যা হলে ছাদে থাকা নিষেধ। আর এই হুকুম জারি করেছে আম্বিয়া মির্জা। তিনি আগের দিনের মানুষ, বেশ নিয়মকানুন আর কিছু ভূতপ্রেত বিশ্বাস করে। নিচে আসার পর জানা গেল আয়ন আসতে পারবে না, ওর হোটেলে কাজ পড়ে গিয়েছে, আর তাই রাহাতকে দিয়ে আসতে বলেছে। কিন্তু রাহাত যেতে পারবে না বলেছে, তার শরীর ভালো লাগছে না, বাহানা দিয়ে দিয়েছে। আসলে কি ভালো লাগছে না, তাই আম্বিয়া মির্জা সাদনানকে সেই দায়িত্ব দিয়েছে। যদিও তিনি বেশ ভয়ে আছে কখন আবার তার স্বামী কি বলে বসে, সে তো আর তার মতামত জানায়নি এখনো। তার ভাবনার মাঝে প্রিয়তা ওনার কাজ হতে বলে সবার কাছ থেকে বিদায় নিয়ে সাদনানের পেছনে পেছনে বাড়ি থেকে বেরিয়ে এলো। সাদনান বাইকে বসে প্রিয়তাকে ইশারায় বসতে বলল। প্রিয়তা সাদনানের দিকে তাকিয়ে সাবধানে উঠে বসে। বেশ দূরত্ব রেখে বসে নিজের ছোট্ট নরম তুলতুলে হাতটা সাদনানের কাছে রাখে। সাদনান তৎক্ষণাৎ চোখ বন্ধ করে নিল। তাকে এই ছোট্ট হাতের মালিক অনেক জ্বালায়। বুকের বাঁ পাশটায় কেমন কেমন করে। আচ্ছা, তার ছোট্ট চানটার কি এমন লাগে? এই যে এখন হাত রেখে আছে তাই তার মন কেমন করছে। এই মেয়েরও কি এমন লাগছে? কিন্তু সাদনান একটা বিষয় লক্ষ্য করে, প্রিয়তা ওর বাইকে উঠলে বেশ দূরত্ব আর শুধু কাঁধে হাত রেখে বসে, আর আজ যেন আরো কুটিয়ে আছে। তবে মনের কথা মনে রেখে বাইক স্টার্ট দিতে দিতে রাজভারী কণ্ঠে বলে ওঠে, শক্ত করে ধরে বসো। ধরেছি তো। সাদনান আর কিছু বলে না। সন্ধ্যার পরিবেশটা উপভোগ করতে থাকে। যদিও এই রাস্তাটা চেনা চেনা, তবে আজ যেন অচেনা মনে হচ্ছে। চারদিকে তাকিয়ে সব নতুন মনে হচ্ছে। হয়তো ভালোবাসার মানুষটা পাশে আছে তাই। সাদনান নিজেও
ধীর গতিতে বাইক চালাচ্ছে আর একটু পর পর আয়নার মাঝে নিজের প্রেয়সীর দিকে তাকাচ্ছে। হালকা অন্ধকারের মাঝে বিষ লাগছে। প্রিয়তা জর্জেটের ওড়নাটা ভালো করে মাথায় পেঁচিয়ে রেখেছে। ছোট্ট মুখটা আরো ছোট্ট মোহনীয় লাগছে। সাদনানের মনে হচ্ছে সে এইভাবেই তার প্রেয়সীকে দেখে যাক আর রাস্তাটাও শেষ না হোক। সাদনানের বিষ করে একটা গান মনে ঘুরপাক খেল। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো, কিন্তু সেটা তো আর হওয়ার নয়। সত্যি ভালোবাসার মানুষ পাশে থাকলে সবকিছু ভালো লাগে। প্রায় 5 মিনিটের মাথায় সাদনানের বাইকটা এসে সওদাগর বাড়ির সামনে দাঁড়ালো। প্রিয়তা তৎক্ষণাৎ বাইক থেকে নেমে দাঁড়ায়। সাদনান সেদিকে তাকিয়ে বলে ওঠে, তৈরি থেকো, খুব শিগগির নিতে আসবো। কথাটা বলে আর সেকেন্ডও অপেক্ষা করে না, সাদনান বাইক নিয়ে চলে যায়। ছোট্ট প্রিয়তার মাথায় ঢুকে নিয়ে সাদনান ভাই কিসের কথা বলে গেল। আপনি এখন কি চাইছেন? আমার প্রস্তাবে অ্যাকসেপ্ট করে নাও। আচ্ছা, তবে তাই হোক, কিন্তু আপনি এটা ভাববেন না আমি আপনার কথায় রাজি হয়েছি। আমি আমার প্রতিটা গরিব মানুষের পাশে দাঁড়ানোর জন্য এটা মেনে নিয়েছি। বোকা নয় আমি জানতাম তুমি জায়গায় শক্ত করে নিতে এতদিন এমনটা করেছো, কিন্তু আমি চিন্তা করো না, আমি তোমার যথাযথ মর্যাদায় তোমাকে শক্ত করে খুঁটি বাড়িয়ে দিব। বুঝতে পেরেছেন? তবে সেটা আর বলতে 3 মাস পর ইলেকশন, প্রস্তুতি নিতে শুরু করো। অবশ্যই তোমার আর কিসের প্রস্তুতি, সবটা তোমার কথায়, আর বাকিটা আমি সামলা নেব। সাদনান বাঁকা হাসে। কে বলেছে সে রাজনীতি করে না? জেলার পুরো ছাত্র সংগঠন তার হাতের মুঠোয়। আর সাদনান কেমন মানুষ সেটা এখনো কেউ টেরই পায়নি। পেয়েছে ওয়াসিফ দেওয়ান, তাই তো এতটা অভিজ্ঞতার সাথে সে নিশ্চয়তা দিয়েছে। মির্জা সাদনান শাহরিয়ারের জয় নিশ্চিত। এবার শুধু সময়ের অপেক্ষা। সাদনান ওয়াসিফ দেওয়ানের থেকে বিদায় নিয়ে বেরিয়ে আসে তার অফিস থেকে। অতঃপর বাইকে বসতেই ফোনটা বেজে ওঠে প্যান্টের পকেটে। রাহান কল দিয়েছে। সাদনান ভ্রু কুঁচকে ফোনটা রিসিভ করতেই ওপাশ হতে রাহান উত্তেজিত হয়ে প্রশ্ন করে, কি হলো? একদম সাদনান যা বলে তাই করে, আর সেটা পাকাপোক্তভাবে। জানি তো আমি। আচ্ছা এখন চলে আয়, দলের সব ছেলেরা অপেক্ষা করছে। কয়েকদিন পর একটা সমাবেশ আছে, সেটা নিয়ে আলোচনা করবি বলেছিলি। মনে আছে, আসছি আমি। ফোন কেটে সাদনান বাইক স্টার্ট দিয়ে নিজের গন্তব্য পার্টি অফিসের দিকে ছোটে। সে তার বাবা দাদার থেকেও বড় নেতা, এটা সে নিচে না মানলেও জনগণ খুব করে মানে। আজ মির্জা বাড়ি থেকে গায়ে হলুদ আর বিয়ের জন্য সব জিনিস সওদাগর বাড়ি আসবে, আর সব ওই দিন তাদের নিজের পছন্দ করে আসা। সওদাগর বাড়িতে আজ মির্জা বাড়ির সব মহিলা যাবে, কোনো পুরুষ যাবে না। আজ সব দিয়ে আসবে। কাল গায়ে হলুদ মির্জা বাড়িতে হবে, আর ছেলেমেয়ে দুজনের একসঙ্গে। সাদনান ওর মা আর দাদির সঙ্গে কথা বলে বিয়ের এক সেট সব বাড়িতেই রেখে যেতে বলেছে। সে চায় না বিষয়টা জানাজানি হোক। আর শফিক আর আয়ানও এই বিষয়ে একমত পোষণ করেছে। অগত্যা সালেহা বেগম ছেলের কথা মোতাবেক কাজ করে। মির্জা বাড়ি একদম শুনশান, নীরবতা। লিভিং রুমে জাফর মির্জা সহ সাদনান, মফিজুল মির্জা, রাহাত, আরজুন মির্জা সবাই বসে আছে। মুখে কোনো কথা নেই, তবে নীরবতা ভেঙে জাফর মির্জা বলে ওঠে, রাজনীতি আমাদের রক্তে মিশে আছে। সেখানে তোমার প্রথম আচরণে বেশ অবাক হয়েছি, তবে ভাবতে পারিনি এতটা এগিয়ে আসো। জাফর মির্জার কথায় সাদনান কিছু বলে না, শুধু মুচকি হাসে। আরজুন মির্জা গম্ভীর কণ্ঠে বলে ওঠে, আমাদের ব্যবসার কি হবে? সবটা সাদনান দেখে। তুমি চিন্তা করো না বাবা, আমি সব দিক সামলে নেব। সাদনান আরজুন মির্জাকে আশ্বস্ত করে বলে ওঠে। মফিজুল মির্জা বলে, তিনি খুব সাদাসিধা মানুষ, প্যাচ জিনিসটা বড্ড কম, আর ভীষণ ভালো মানুষ। একদম ছোট বাবাই, আর ভাইয়া তো আছে। সাদনান একমত পোষণ করে। এইভাবেই তারা অনেকটা সময় বসে আড্ডা দেয়। গাড়ি কিন্তু পাঠিয়ে দেওয়া হবে। অবশ্যই আপা। সাদনানের মায়ের কথার বিনিময়ে মিতা সওদাগর মুচকি হেসে জবাব দেয়। এর মধ্যে প্রিয়তা ট্রে হাতে নাস্তা নিয়ে আসে, পেছন পেছন শিউলিও আসে। তোকে কাজ করতে হবে না, তুই যা সারার সাথে। সালেহা বেগম বলে ওঠে। প্রিয়তা মুচকি হাসে। অতঃপর ওপরে আয়নার রুমে চলে আসে। সারা আয়না বসে আছে। মাইশা নেই, ওর একটা ফোন এসছে, বলেছে ফ্রেড ফোন দিয়েছে। এটা বলেই সে ছাদে চলে এসছে। মাইশা ছাদে পা দেওয়ার সঙ্গে সঙ্গে শক্ত দুইটা হাত ওকে আগলে নিয়ে
কথাগুলো বলে ওঠে। মাইশা কেঁপে উঠলো আয়নের এমন অনাকাঙ্ক্ষিত স্পর্শে। কেমন অস্বস্তি হচ্ছে, যদি কেউ দেখে ফেলে সে ভয়। সেসব ভেবে মিনমিন করে বলল। ছাড়ুন, কেউ আসলে কেলেঙ্কারির শেষ থাকবে না। কথাটা বলতে বলতে আয়ান মাইশার কাঁধ হতে ওড়নাটা একটু সরিয়ে সেখানে ঠোঁট ছুঁয়ে দিল। মাইশা চোখ বন্ধ করে নিয়ে আগের ন্যায় আবার বলে। বাড়িতে নিয়ে এলেই তো হয়, আমার কেমন ভয়। কথা শেষে আয়ান মাইশার ওষ্ঠ জোড়া দিয়ে নিজের ওষ্ঠের সাহায্যে চেপে ধরে। বেশ অনেকটা সময় পর আয়ান মাইশাকে ছেড়ে দিয়ে মাইশার দুই গালে হাত রাখে। মাইশা তখনও চোখ বন্ধ করে জোরে জোরে শ্বাস নিতে ব্যস্ত। অতঃপর চোখ খুলে আয়ানকে এক ধাক্কায় সরিয়ে দিয়ে দৌড়ে নিচে চলে আসে। আর আয়ান নিজের চুল খামচে ধরে নিজে নিজে হেসে ফেলে। এদিকে মাইশা রুমে আসতেই সবগুলো মাইশার দিকে কেমন করে তাকালো, শুধু সারার আগে ফুসছে। আয়না আর প্রিয়তা মুখ টিপে হাসছে। প্রিয়তা হাসতে হাসতে বলেই ফেলল। ভাবি হওয়ার এত শখ বলতে পারতে। তুমি আমাকেও একবার বলার প্রয়োজন মনে করনি? প্রিয়তার কথা শেষে সারা বলে ওঠে। শুধু আয়না চুপ ও বরাবরই চুপচাপ থাকে। মাইশা ওদের ভাবসাব আর কথা শুনে বুঝতে পারলো সবাই সব দেখে ফেলেছে। আর একবার যখন দেখেই ফেলেছে তখন ওদের সবটা বলে দেওয়াই উচিত বলে মনে করলো মাইশা। তাই মুচকি হেসে গড়গড় করে সব বলে দিল। মাইশার কথা শুনে সবাই স্তব্ধ। বিয়ে হয়ে গিয়েছে আর ওরা কেউ সেটা বুঝতেও পারলো না। বিশেষ করে সারা নিজেকে বড্ড বোকা মনে হলো, কারণ মাইশার সাথে এত ক্লোজ হয়ে এত বড় একটা বিষয় এত মাস ধরেও টের পায়নি। তাই অবশ্য কার মনের ভেতর কে ঢুকে বসে থাকে আর কার মনে কি চলে সেটা যদি বোঝাই যেত তবে হয়তো সবচেয়ে বেশি সুবিধা হতো, আবার বিরক্তিকরও হতো। আপনি জানেন মাইশা আপু আর আমার ভাইয়া বিয়ে করে নিয়েছে সাদনান ভাই। তো আপনি অবাক হননি? অবাক হবার কি আছে, আমি তো জানি। আল্লাহ, কি আপনি আমাকে বললেন না কেন? তোমাকে বলতে যাব কেন? ঠিক কথাটা বলেই প্রিয়তা ফোনটা কেটে দেয়। সাদনান ফোনটা সামনে এনে ধরে ভ্যাবাচাকা খেয়ে গেল। হেই মেয়ে, ফোন কেন কেটে দিল? পরক্ষণেই সাদনান ব্যাপারটা বুঝতে পেরে হেসে ফেলল। সোফায় ছুঁড়ে ফেলে বিছানায় শুয়ে বুকে হাত বোলাতে বোলাতে বলে ওঠে। মাশাআল্লাহ। রাহানের মুখে এমন বাক্য শুনে আয়ান ভ্রু কুঁচকায়। রাহানের দৃষ্টি অনুসরণ করতেই তার বুকের ভেতর ধক করে ওঠে। মাইশা সারা দুইজন বাড়ি থেকে বেরিয়ে আসছে। দুজনেই একরকম কাপড়, হলুদ শাড়ি, লাল পাড়ের বাঙালি স্টাইলে পরা। কাঁচা ফুলের গহনাও পরেছে, তবে গহনাগুলো খুব নর্মাল। এতেই যেন আরো বেশি সুন্দর লাগছে। আয়ান তার প্রেয়সীর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে, কিন্তু পরক্ষণেই রাহানের দিকে তাকিয়ে বলে ওঠে। উফ, তুই চুপ কর, আমার নজর এতটা বাজে না যে বিবাহিত মহিলা। রাহান সবটা কথা সম্পূর্ণ করতে পারে না তার আগে আয়ান ওর মুখ চেপে ধরে হাত দিয়ে চোখ কটমট করে তাকিয়ে বিরক্তিকর মুখে বলে ওঠে। বাল ছাড় তো, কেউ নেই এখানে। আয়ানের হাতটা মুখ থেকে টেনে সরিয়ে রাহান আয়ানের চেয়ে আরো দ্বিগুণ বিরক্ত মুখে বলে ওঠে। ভাইয়া ভাবিরা কখন আসবে? ওদেরকে কথার মাঝে মাইশা সারা দুজনেই এগিয়ে আসে আর সারা জিজ্ঞেস করে। সারার প্রশ্নের জবাবে হালকা হেসে উত্তর দেয় আয়ান। তাদের কথার মাঝে একটা গাড়ি গেট দিয়ে বাড়ির ভেতর প্রবেশ করে। আর সেটা থেকে প্রথমে মিতা সওদাগর, তারপর আয়না ও পরে প্রিয়তা নেমে আসে। প্রিয়তা আর তাদের সবাই ঘিরে ধরে। বাড়ির মহিলারা গিয়ে তাদের নিয়ে আসে। আয়নাকে একদম সাজিয়ে আনা হয়েছে, কিন্তু প্রিয়তা একদম নর্মাল পোশাকে। নর্মাল তো হবেই, তার কিছুই তো সাদনান দেয়নি। তাই আয়নাকে সালেহা বেগম স্টেজে বসিয়ে দিয়ে প্রিয়তাকে সঙ্গে নিয়ে তিনি বাড়ির ভেতরে চলে আসেন। অতঃপর সোজা নিজের রুমে এনে একটা হলুদ শাড়ি সুন্দর করে পরিয়ে একদম তরতজা বিভিন্ন রকমের ফুলের গহনা দিয়ে সাজিয়ে দেয়। কোনো রকম কৃত্রিম সাজসজ্জা নেই, এতেই অপরূপ সুন্দরী লাগছে প্রিয়তাকে। সালেহা বেগম প্রিয়তার কানের নিচে নিজের চোখ হতে কাজল লাগিয়ে মুগ্ধতা নিয়ে বলে ওঠেন। মাশাআল্লাহ, কারো নজর না লাগে। এত সবের মাঝে প্রিয়তা নির্বিকার, সে বুঝতে পারছে না কিছুই। তাকে কেন এত যত্ন করে সাজানো হলো? তাকে তো আয়ান ভাই বলেছিল যাতে বাড়ি থেকে সে না আসে, আর তাই তো সে সাজেনি। কিন্তু ও ভেবেছে অনেক লোকজন থাকবে আর আয়ান তাই হয়তো শাস্তি না করেছে। কিন্তু এখন তো কিছুই মাথায় ঢুকছে না। প্রিয়তাকে এইভাবে থমেরে দাঁড়িয়ে থাকতে দেখে সালেহা বেগম হালকা হাসলেন। অতঃপর হাত ধরে বেরিয়ে আসে বাড়ির ভেতর থেকে। সারা, মাইশাও আয়না একই রকম সাজ।
তাই ও বুঝতে পারলো সব মেয়েরা একরকম সেজেছে, কিন্তু আশেপাশে তাকিয়ে দেখলো কয়েকজন মেয়ে আবার ভিন্ন রকম। তাই চোখ পিট পিট করে সালেহা বেগমের দিকে তাকাতেই তিনি বলে ওঠেন, এটাই নিয়ম। ছেলের বাড়ি আর মেয়ের বাড়ির খুব কাছের মানুষগুলো বইয়ের মতো সাজে, আর অন্যদের আলাদা। এটা সাতনানের দাদির কথা। প্রিয়তা কিছু বলে না। আর ততক্ষণে সারা মাইশা এসেও ওকে স্টেজে নিয়ে আয়নার পাশে বসিয়ে দিয়ে ওরা দুইজন দুই সাইডে বসে পড়ে। আর একে একে সবাই এসে হলুদ দিচ্ছে। প্রথম আয়নাকে, দ্বিতীয় প্রিয়তাকে, সাদনান নেই এখানে। তবে অদ্ভুত ব্যাপার হলো মিতা সওদাগর নিচেও প্রিয়তার গালে হলুদ শুইয়ে দেওয়ার সময় ওনার চোখে স্পষ্ট জল ছিল। এটা কেউ খেয়াল না করলেও প্রিয়তা করেছে। কিন্তু তার মনে কেন কান্না করছে? বিয়ে তো আয়না আপুর, তবে তাকেই বা কেন সবাই আয়নার সমান সমান হলুদ লাগাচ্ছে? রাহাত ও পাশের একটা সোফায় বসে আছে। রাহাতের পাশে আয়ান, রাহান, মাইশা দাঁড়িয়ে আছে। প্রিয়তাকে বাড়ির সব মহিলারা হলুদ লাগিয়েছে। এখন পাড়া প্রতিবেশী আর কিছু আত্মীয় স্বজনরা লাগাবে। তাই প্রিয়তা একটু সুযোগ বুঝে সারার কানে ফিস ফিস করে বলে ওঠে, ওয়াশরুমে যেতে হবে। আর একটু অপেক্ষা কর, প্রায় শেষ। তুই আমি চলে গেলে ভাবির অস্বস্তি হবে। প্রিয়তা এতক্ষণ এটা বুঝতে পারলো ওকে আয়নার জন্য এখানে বসিয়ে রাখা হয়েছে, কিন্তু সবাই ওকে কেন আয়নার সমান সমান হলুদ ছোঁয়া দিচ্ছে। এর মধ্যে প্রিয়তার নজর যায় বাগানে এক সাইডে সাদনান দাঁড়িয়ে কয়েকজন লোকের সাথে হেসে হেসে কথা বলছে। সাদনানও সবার মতো হলুদ পাঞ্জাবি আর সাদা কোট পরেছে, কিন্তু অদ্ভুত হলো সবার গুলো কালো, শুধু সাদনানেরটা সাদা। হলুদ এই লোক সব সময় একটা একটা সাদা পরবেই, হয়তো সাদা শার্ট নয়তো প্যান্ট, মোদ্দা কথা তার সাদা একটা না একটা পরিহিত থাকবেই। ইস, কি সুন্দর লাগছে। আসা কিছু মেয়ে তাকিয়ে তাকিয়ে দেখছে সাদনানকে, কিন্তু সাদনান সেদিকে কোনো হেল তোলেনি। কিন্তু প্রিয়তার ভীষণ রাগ লাগছে মেয়েগুলোর ওপর। কিন্তু হায় আফসোস, সে চাইলেও কিছু করতে পারবে না, আর না পারবে বলতে। এইসব ভেবেই প্রিয়তার মন খারাপে পরিণত হলো। সে চুপচাপ সেদিক হতে চোখ ফিরিয়ে নিল। রাত প্রায় 10টা বাজে। তাই তাড়াতাড়ি হলুদের অনুষ্ঠান শেষ করে প্রিয়তা আর আয়নাকে সারা মাইশা ওদের রুমে নিয়ে গেল। সারা প্রিয়তাকে ওয়াশরুমে দিয়ে নিজে বাবা মায়ের ওয়াশরুমে ফ্রেশ হতে গেল। মাইশা আয়নাকে নিজের রুমে নিয়ে গিয়েছে, আর ও নিচে তাদের দুই বোনের জন্য কাপড় নিতে আম্বিয়া মির্জার রুমের উদ্দেশ্যে হাঁটা ধরে। সারা ফ্রেশ হয়ে আর ওপরে নিজের রুমে আসেনি, সে নিচেই থেকে গিয়েছে। মাইশাকে দিয়ে আম্বিয়া মির্জা 2টা শাড়ি দিয়েছে। এগুলো দুই বোনকে 2টা দেওয়ার জন্য, কিন্তু সালেহা বেগম একটা শাড়ি রেখে বাড়ি থেকে পরে আসা প্রিয়তার ড্রেসগুলো দিয়ে দিল, আর এগুলো পরে নিচে আসার জন্য বলে। মাইশা বাধ্যমের মতো প্রিয়তাকে ড্রেস দিয়ে আয়নার জন্য শাড়ি নিয়ে চলে গেল। প্রিয়তা সেগুলো ওয়াশরুম থেকে পরে বেরিয়ে এসে দেখলো রুমের লাইট অফ। প্রথমে ভাবলো হয়তো কারেন্ট চলে গিয়েছে, কিন্তু চারপাশ থেকে হালকা আলো আসতে দেখে ভ্রু কুঁচকে নিল। মানে কারেন্ট আছে, কিন্তু রুমের আলো নেই। প্রিয়তার ভাবনার মাঝে কেউ ধীরে ধীরে ওর দিকে এগিয়ে আসার একটা অবয়ব দেখতে পেল। প্রিয়তা তৎক্ষণাৎ ভয় পেয়ে পিছিয়ে যেতে লাগলো, কিন্তু ও খুব পরিচিত একটা পারফিউমের স্মেল পেল, আর এটা শুধু সাদনানের আশেপাশে থাকলেই পাওয়া যায়। কিন্তু এই রুমে সাদনান ভাই কি করে আসবে? তার ভাবনার মাঝেই ব্যক্তিটাও একদম নিকটে এসে দাঁড়ালো। একটা হাত উঁচু করে প্রিয়তার গালে রাখে। প্রিয়তার ঠান্ডা শক্ত হাতের স্পর্শ মাঝে ভেজা কিছু অনুভব করলো, আর সেই শক্ত হাতের মালিক যে সাদনান সেটাও বুঝতে বেগ পেতে হয় না, কিন্তু শিওর হতে মিন মিন সরে ডাকলো, সাদনান ভাই। সাদনান হাতের সবটা হলুদ ঘাড়ে লাগিয়ে দেয় নিজের ছোট জানকে, আর সেটা লাগাতে লাগাতে জবাব দেয়। প্রিয়তা আবারও অভিযোগের সুর তুলে বলে ওঠে, আপনি ছিলেন না তখন। এখন তো এসছি। কিন্তু কেন? সাদনানের কথা শুনে প্রিয়তা ফটাফট প্রশ্ন করে, যার উত্তর স্বরূপ সাদনান খুব স্বাভাবিকভাবেই জবাব দেয়, হলুদ দিতে। কিন্তু হলুদ তো আপুর। না, আমার কাল সারপ্রাইজ আছে। সওদাগর বাড়ির জমজমাট পরিবেশ, তবে তাদের নিজস্ব খুব কাছের আত্মীয় স্বজন নেই বললেই চলে। মিতা সওদাগরের এক ভাই আছে, তবে তিনি দেশের বাইরে থাকে স্ত্রী বাচ্চা নিয়ে, তাই তিনি আসতে পারবেন না। আর প্রিয়তার নানা বাড়ি তো নেই। তার নানা নানি ছিল শুধু, কিন্তু তাদের সে দেখেনি, শুধু দাদির কাছে তাদের নিয়ে গল্পই শুনেছে। আর রাহানের বাবা মায়ের সেই সওদাগর বাড়ি,
রাহান মির্জা বাড়িতে থেকে গিয়েছে। বাড়িতে তেমন মানুষজন নেই। আয়নাকে সাজাতে পার্লার থেকে মেয়ে এসেছে, তাদের মির্জা বাড়ি থেকে পাঠানো হয়েছে। প্রিয়তা শাওয়ার নিয়ে বেরিয়ে এসে দেখলো ও রুমেও দুইটা মেয়ে বসে আছে, সাথে মিতা সওদাগর আর শফিক সওদাগর আয়ানও আছে। প্রিয়তা বিস্ময়ে চাহনি দিয়ে তাকিয়ে থাকে তাদের দিকে, যা দেখে আয়ান এগিয়ে এসে ছোট বোনকে বাহুতে আগলে নিয়ে ধরে আসা কণ্ঠে বলে ওঠে। কিছু ছিল আয়ানের কণ্ঠে, কিন্তু কি? হয়তো বোন তার চিরদিনের জন্য তাদের বাড়ির অতিথি হচ্ছে। মিতা সওদাগর চুপচাপ দাঁড়িয়ে আছে। শফিক নিজেরও একই অবস্থা। মানুষ বলে একসাথে নাকি দুইজনকে ভালোবাসা যায় না, আর প্রথম জনকে ভালোবাসলে নাকি অন্য কাউকে ভালোবাসা যায় না। তুই শফিক সওদাগর তো দ্বিতীয়বার ভালোবেসে ফেলেছিল প্রহেলিকাকে, তবে কি তিনি প্রথম জন মিতাকে ভালোবাসেনি? ভাইয়া আমি বুঝতে পারছি না ঠিক। প্রিয়তা মিনমিন করে বলে ওঠে। আয়ান বোনের কথায় মুচকি হেসে প্রিয়তার মাথায় হাত রেখে বলল। আয়ান শক্ত কণ্ঠে কথাটা বলেই ঘর ছেড়ে বেরিয়ে গেল। শুধু মেয়ের দিকে অসহায় চোখে তাকিয়ে থাকে। মিতা সওদাগর একবার ওনার দিকে তাকিয়ে কিছু ইশারা করতেই শফিক শুধু মেয়ের দিকে অসহায় চোখে তাকিয়ে থাকে। মিতা সওদাগর একবার ওনার দিকে তাকিয়ে কিছু ইশারা করতেই তিনি হাতে চাঁদ পাওয়ার মতো খুশি হলেন, কিন্তু মেয়ের দিকে এগিয়ে গিয়ে মেয়েকে বুকে আগলে নেওয়ার মতো সাহস সঞ্চয় করতে পারে না। তাই ঘর থেকে বেরিয়ে এলো। আচ্ছা, উনি কি কান্না করলো? চোখে জল ছিল আর তা আড়াল করতেই কি চলে গেল? কিন্তু প্রিয়তা এক মনে ভেবে যাচ্ছে, তার ভাই তার সাথে এইভাবে কথা বললো, কিন্তু কেন? মনে মনে বেশ অভিমান হলো ভাইয়ের ওপর ছোট্ট প্রিয়তার। প্রিয়তা আরো একটা জিনিস ভেবে নিল, সে আর কিচ্ছু বলবে না। যদি তাকে আজ সবাই মিলে আগুনে ফেলে দেয় তবুও না। প্রিয়তার ভাবনার মাঝে মিতা সওদাগর এগিয়ে এসে ওর কপালে চুমু খেয়ে নিল। প্রিয়তা স্তব্ধ হয়ে গেল। এটা কি সত্যি নাকি সে স্বপ্ন দেখছে? এটা সম্ভব? পরক্ষণে এইভাবে কেন সম্ভব না? এটা তো হতোই সব সময়। তার মনে তাকে রোজ স্কুল যাওয়ার সময় কপালে চুমু দিত, স্কুল থেকে বাড়ি এলে খাবার খাইয়ে দিত, কত ভালোবাসতো। কিন্তু হঠাৎ করে কেমন হয়ে গেল? প্রিয়তা 7-এ ওঠার পর পর কেমন খারাপ আচরণ করতো, আর আস্তে আস্তে তা আরো বাড়লো বই কমলো না। এর মধ্যে মিতা সওদাগর মেয়ে দুটোকে বাইরে যেতে ইশারা করে। মেয়েগুলো মাথা নেড়ে বেরিয়ে গেল। মিতা সওদাগর তখন আস্তে ধীরে বলতে শুরু করলো। আমি জানি তোর মায়ের কোনো দোষ ছিল না, আর না ছিল তোর, কিন্তু জানিস একটা মন জিনিস আছে না, আমার এই মন তোদের মেনে নিতে পারিনি, মস্তিষ্ক মানলেও মন থেকে মেনে নিতে পারিনি। আমি তোর মায়ের সাথে তোর সাথে অনেক খারাপ ব্যবহার করেছি, কিন্তু তাই বলে আমি ক্ষমা চাইবো না? তুই তো অনেক ছোট, তবে তোর খারাপ চাই না আমি, শুধু এইটুকুই বলবো, যখন বুঝতে পারবি ভুল ঠিক বোঝার মতন মন মানসিকতা তৈরি হবে, তখন ঘৃণা না করে একবার নিজেকে আমার জায়গায় দাঁড় করিয়ে নিজেকে ভাবিস, আর আজ যা হবে সব মেনে নিস, তোর ভালো হবে। কথাগুলো বলে তিনি চোখের পানি মুছতে মুছতে ঘর ছেড়ে বেরিয়ে গেল। প্রিয়তা এখনো কিছু বুঝতে পারছে না, কি বলে গেল তার মনে। আচ্ছা, তার মা কি না চাইতেও একটা নারীর সুখের সংসার ভেঙে দিয়েছিল? না না, প্রিয়তার এখন খুব করে মনে হচ্ছে সবটা দোষ তার দাদুর। কেন তার মায়ের জীবনটা নষ্ট করে দিয়েছিল, সাথে এই ছোট্ট প্রাণটাকেও এখন সে ভুলের মাসুল দিতে হচ্ছে। আপনি বসুন, 12টা বেজে গিয়েছে। একটা মেয়ে রুমে ঢুকতে ঢুকতে কথাগুলো বলে ওঠে। প্রিয়তা সেদিকে একবার তাকিয়ে দাঁড়িয়ে রইল, আর মেয়েগুলো একটা শাড়ি প্রিয়তাকে সুন্দর করে পরিয়ে সাজাতে লাগলো, কিন্তু বেশি না, হালকা। তারপরও সাজানো শেষে মাথায় একটা দোপাট্টা বেঁধে দেয়। প্রিয়তাকে সাজানো শেষ করতে করতে প্রায় 1টা বেজে যায়, আর আয়নাকে ততক্ষণে সারা আর মাইশা প্রিয়তার রুমে এনে বিছানায় বসিয়ে দেয়। বর চলে এসছে, আগে বিয়ে করানো হবে, তারপর খাওয়া দাওয়া। অনেক অতিথি আবার খাবার খেয়ে নিচ্ছে আগে। খাবারের জায়গায় বাহিরের প্রিয়তাদের দোতলা বাড়িটার সামনে ছোট উঠোনটাই করা হয়েছে, আর বড় বউ বসার জায়গা লিভিং রুমে। একটু পর 2 বোনকে নিয়ে যাওয়া হবে। কি ভালো ভাগ্য দেখেছি 2 বোনের একসাথে বিয়ে হচ্ছে। আর ছোটটা দেখেছে, এটার বা বয়স কত হবে? 17। কিছু পাড়া প্রতিবেশীর গুঞ্জন ভেসে এলো। চারদিক হতে রুম ভর্তি মেয়ে আর মাঝবয়সী মহিলা দিয়ে ঘর ভর্তি। প্রিয়তার অস্বস্তি হচ্ছিল এতক্ষণ, কিন্তু মানুষের চারদিক হতে ভেসে আসা কথার ইঙ্গিতে বুঝতে পারছে আজ তার বিয়ে।
আর এতক্ষণ এটা মনে হওয়ার কোনো পাকাপোক্ত কারণ দেখতে পায়নি। তাকে বেশি সাজানো হয়নি, শুধু শাড়ি আর হালকা পাতলা কিছু গহনা আর মুখে হালকা সাজ। এটাকে কেউ বিয়ের সাজ বলবে না। বোনের বিয়ে, সেই সুবাদে তাকে একদমই নর্মাল সাজিয়েছে মেয়েগুলো। কিন্তু তার বিয়েটা কার সাথে? সাদনান ভাই জানে উনি কি কিছু করবে না? প্রিয়তা একবার অসহায় চোখে বোনের দিকে, তো একবার সারা মাইশার দিকে। সবাই খুশি খুশি, আর এত মানুষের মাঝে যে কাউকে কিছু জিজ্ঞেস করবে সেই সাহসটাও পাচ্ছে না প্রিয়তা। তাই চুপচাপ বসে রইল। কারণ বিয়ে যদি সত্যি তার হয় তবে নিশ্চয়ই কাজে বিয়ে পড়ানোর সময় বরের নাম বলতো, আর তখন তো শোনাই যাবে। কিন্তু তখন কি বিয়েটা ভাঙা যাবে? আর সবাই তো কেমন করে বলে গেল যেন সে ঝামেলা না করে। তবে কি সে বিয়েটা করে নিবে? তাছাড়া সাদনান ভাই তাকে ভালোবাসে কিনা সে এটাও তো শিওর না। যদি শিওর হতো তবে না হয় বিয়ের সময় কিছু একটা বলে দিত, আর সাদনান ভাই যদি পাশে থাকে তবে এটা সম্ভব। আর নয়তো তার কপালে যা আছে তাই মানতে হবে। প্রিয়তার ভাবনার মাঝেই বাহির থেকে জাফর মির্জা সহ তার বাবা এসে বলল, সারা আর মাইশা যেন দুই বোনকে লিভিং রুমে নিয়ে আসে। আয়নাকে মাইশা আগে নিয়ে বেরিয়ে গেল। প্রিয়তা তখনও থৌ মেরে বসে। আয়নার পেছনে পেছনে প্রায় বেশ মানুষ চলে গেল। রুম অনেকটা ফাঁকা হলো, শুধু 4-5 জন মেয়ে রয়ে গেল। প্রিয়তা এই সুযোগে সারার হাত চেপে ধরে বলল, প্লিজ আমি যাব না, তুই তো জানিস সব। দেখ, আমার কিছু করার নেই। প্লিজ এইসব কথা তার কথা না শুনে প্রিয়তাকে কিছু বলতে যাচ্ছিল, কিন্তু সে নিজেও সবটা কথা সম্পূর্ণ করতে পারে না। তার আগেই বাহির থেকে আয়ন ডাকতে ডাকতে রুমের ভেতর প্রবেশ করে। কিন্তু প্রিয়তাকে এইভাবে বসে থাকতে দেখে গম্ভীর কণ্ঠে জিজ্ঞেস করলো। প্রিয়তা কিচ্ছু বলে না, সারাও চুপ থাকে। আয়ন এগিয়ে গিয়ে বোনের হাত ধরে টেনে রুম থেকে নিয়ে এসে লিভিং রুমে আয়নার পাশে বসিয়ে দেয়। আর প্রিয়তা সেখানে যেতে খুব চেনা পারফিউমের স্মেল পেল, সাথে পাশ হতে খুব চেনা পরিচিত কণ্ঠে কেউ বলে ওঠে, আপনি বিয়ে পড়ানো শুরু করুন। প্রিয়তা তৎক্ষণাৎ চোখ তুলে পাশে তাকিয়ে থমকে গেল। আবার তড়িঘড়ি করে চোখ নামিয়ে মাথা নুইয়ে নেয়। তার ঠিক ডান পাশে সাদনান বসা, খুব নর্মাল সাজ, শুধু সাদা একটা পাঞ্জাবি পরিহিত। প্রিয়তার ছোট মন তখন নানা প্রশ্ন আওড়াতে ব্যস্ত। আচ্ছা, তিনি কি বিয়ে করতে এসেছে? ওনার সাথে কি তবে আমার বিয়ে? কাজের ডাকে সম্মতি ফিরে প্রিয়তার একবার মিতা সওদাগর, একবার ভাইয়ের দিকে, সবার দিকে তাকাতেই সবাই ইশারায় কবুল বলতে পারে। প্রিয়তা পেছনে দাঁড়িয়ে থাকা সারার হাতটা শক্ত করে ধরে পরপর 3 বার কবুল বলে দেয়। সাদনানও বলে, তবে খুব স্বাভাবিকভাবে, কোনো তাড়াহুড়ো নয়, আবার দেরিও নয়। কিন্তু রাহান পেছন থেকে ঠিক খোঁচা মেরেছে। রাহাত আর আয়নার বিয়ে প্রথম হয়েছে, আর প্রিয়তা দেরি করছিল বলে আয়ন আনতে গিয়েছিল। বিয়ে শেষ করে সব ঝামেলা নিয়মকানুন পালন করে প্রিয়তা আর আয়নাকে বিদায় দেওয়া হলো। কিন্তু সাদনান সে গাড়ি দিয়ে যাবে না। সে তার দলের একটা ঘনিষ্ঠ সম্পর্কযুক্ত ছেলেকে বাইক নিয়ে আসতে বলল। এতে আর কেউ দ্বিধামত পোষণ করেনি। আয়না আর রাহাতকে নিয়ে 3টা গাড়ি সহ সব আত্মীয় স্বজনরা চলে যায়। শুধু রাহান আর 4-5 জন ছেলে রেখে দিয়েছে। সাদনান সারাকেও সাথে রেখে দিয়েছে। অতঃপর সারা ভারী লেহেঙ্গা নিয়ে রাহানের পেছনে উঠে বসে। সারা বেশ অনেকটা দূরত্ব রেখেই বসেছে বাইকে। রাহানের মুখ ভুতুম পেঁচার মতো করে রেখেছে। তারও ইচ্ছে করে সাদনানের মতো বিয়ে করে নিতে, আর তারই বোনকে। কিন্তু সাদনান জানতে পারলে কি করে, আল্লাহ মালুম। রাহান আর চোখে একবার বাইকে মিররের দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে সারাকে বলে ওঠে, আমার কোনো ছোঁয়াছুঁয়ি রোগ নেই, ধরে বসো, নয় থপাস করে বললে তোমার ভাই আমার সব হাড্ডি ভেঙে মাংসতে পরিণত করবে। সারা ফিক করে হেসে ফেলে রাহানের কথা শুনে। রাহান চোখ বন্ধ করে আবার ঝটপট চোখ খুলে ফেলে। এভাবে হাসো কেন? সে কি জানে পাশে বসে সুদর্শন যুবকটার এতে বুকের বাঁ পাশে তীব্র যন্ত্রণা হয়? হেসোনা পেতনির মতো লাগে দেখতে। ব্যাস, মুহূর্তের মধ্যে সারার মুখ মলিন হয়। সত্যি কি সে হাসলে বাজে দেখায়? কিন্তু মনের কথা মনে রেখে মুখে ভেঙচি কেটে বলে ওঠে, হ্যাঁ, আপনার থেকে ভালো দেখাই। এবার রাহান নিজেও হাসে, জবাব দেয় না। আর সে খুব করে বোঝে এই মেয়ে তাকে তার চাইতেও বেশি ভালোবাসে, যেমনটা সে নিজে এই মেয়েকে বাসে। আগের 2টা ছেলে বাইক চালাচ্ছে, আর মাঝে রাহান, আর সবার পেছনে সাদনান, প্রিয়তা।
প্রিয়তা আগের ন্যায় মুখ ফুলিয়ে রেখেছে। সে রেগে আছে না খুশি নাকি অভিমান সাদমান বুঝতে পারলো না, আর বেশি বুঝতেও চাইল না। সবাই ওদের থেকে বেশ অনেকটা সামনে হয়। সাদমান প্রিয়তাকে উদ্দেশ্য করে গম্ভীর কণ্ঠে বলে ওঠে, বিয়ে করেছি কি এভাবে আগের মতো মাঝে ভারত বাংলাদেশ বর্ডার দিয়ে রাখার জন্য? চুপচাপ শক্ত করে জড়িয়ে ধরো মেয়ে, নয়তো ধাক্কা দিয়ে এখানেই ফেলে রেখে চলে যাবে। প্রিয়তা সাদমানের এরূপ কথায় একটু ভয় পেল। সত্যি ফেলে দিতে পারে বিশ্বাস হয় না, তাই নিজের ছোট ছোট হাত জোড়া দিয়ে সাদনানকে শক্ত করে আলিঙ্গন করতে চাইল। তবে সাদনানের এমন লম্বা চওড়া পেটানো বলিষ্ঠ শরীর প্রিয়তার হাতের বাঁধনে কিছুতেই আসে না, তাই যতটুকু সম্ভব ততটাই আঁকড়ে ধরে। সাদনান মুচকে হাসে। বউ তার বড্ড ছোট, আর এখন এটাকে লালন পালন করে বড় করতে হবে। কিন্তু ভালোবাসা এক ফোঁটাও এদিক সেদিক হবে না, এটা আজ রাত থেকেই শুরু হবে। সওদাগর বাড়ি পরে আগে মির্জা বাড়ি থেকে সওদাগর বাড়ি হেঁটে গেলে লাগবে হয়তো 10-12 মিনিট, আর গাড়ি বা বাইকে গেলে হয়তো লাগবে 3-4 মিনিট। কিন্তু আজ যেন রাস্তা পৌঁছেই না। আর সাদনান, সে তো সাইকেলের গতিতে বাইক চালাচ্ছে। প্রিয়তা ভালো লাগছে, তবে মনে মনে বেশ ভয় আছে। আগে যাওয়া আসা আর আজকের মাঝে ভীষণ পার্থক্য। প্রিয়তার ভাবনার মাঝেই 3টা বাইক এসে মির্জা বাড়ির গেট ভেতর থেকে গেট খুলে দেয় দারোয়ান। আগে সাদনান প্রবেশ করে, তারপর রাহান আর 2টা ছেলে বিদায় নিয়ে চলে যায়। আয়না, প্রিয়তা, 2 বোনকেই বসিয়ে রাখা হয়েছে লিভিং রুমে। আর চারদিক হতে মানুষজন তাদের ভিড় জমিয়ে দেখতে এসছে। বিয়ের দিন বউ দেখতে যাওয়াটা যেমন লোকের ভালো লাগে, ঠিক তেমন যে বউটাকে দেখতে যাওয়া হয় সেই নতুন বউ জানে এই বিষয়টা কতটা অস্বস্তিকর। তাই তো সালেহা বেগম আর আম্বিয়া মির্জা সারা আর মাইশাকে বলে যাতে 2 নাত বউকে রুমে নিয়ে যেতে ফ্রেশ হওয়ার জন্য। সন্ধ্যা তখন 7টার কোঠা ছাড়িয়েছে। প্রিয়তা এসছে আধ ঘন্টা হবে। সাদনানের মা বড় ছেলে বউকে আগেই বরণ করে বাড়িতে তুলেছে, তারপর প্রিয়তা সাদনানকে। কিন্তু বরণ শেষে সাদনান 1 মিনিটও অপেক্ষা করেনি, মাকে কিছু ইশারা করে রুমে চলে গিয়েছে। তারপর ফ্রেশ হয়ে একটু আগে বেরিয়ে গেছে বাড়ি থেকে। তাই সালেহা বেগম শাশুড়িকে বুঝিয়ে তুঝিয়ে ছেলে বউদের রুমে পাঠিয়েছে। তিনি ছেলের ইশারা বুঝতে পেরেছে। ছেলের বউ তার ভীষণ ছোট, আর এই বয়সে গিয়ে তার ওপর এত মানুষের ভিড়ে মেয়েটার অস্বস্তি হওয়াটাই স্বাভাবিক। সারা মাইশা দুজনে মিলে 2 বোনকে 2টা শাড়ি পরিয়ে দিয়েছে। বিয়ের সাজে একদম ধুয়ে মুছে সাফ করে দিয়েছে। এর মধ্যে প্রিয়তা একবারও কারোর সঙ্গে কথা বলেনি। সারা 2-1 বার কিছু বলতে গিয়েও বলেনি। কি দরকার নিজের সাফাই গাওয়ার? তার ভাই সব ঝামেলা বাঁধিয়েছে, তার ভাই খুলে দেবে সে নিশ্চিত। আর একবার যদি সাদনান প্রিয়তার রাগ অভিমান যাই হোক ভেঙে দিতে পারে, তবে নিশ্চিত প্রিয়তা সারাকে বাসর ঘরের কাহিনী বলতেও হয়তো দ্বিধা করবে না, না করবে হয়তো লজ্জাও পাবে। সারার ভাবতে ভাবতে প্রিয়তা চুল বেঁধে দিচ্ছিল, কিন্তু দরজায় কড়া নাড়ার শব্দে ভাবনার সুতো ছিল। মাইশা গিয়ে দরজা খুলতেই 2 জন কাজের লোক ঘরে প্রবেশ করে হাতে তাদের থালা ভর্তি খাবার। সালেহা বেগম পাঠিয়েছে জানালো তারা। বাড়িতে তো খেতে পারেনি, আর আজ প্রথম এই বাড়িতে একসাথে বসে সবার সমানে বসে খেতে অস্বস্তি হবে সেসব ভেবে তিনি খাবার পাঠিয়েছেন। যদিও শফিক সওদাগর আর আরজুম মির্জা বন্ধু হওয়ার সুবাদে আগে অনেকবার এই বাড়িতে যদিও শফিক সওদাগর আর আরজুম মির্জা বন্ধু হওয়ার সুবাদে আগেও অনেকবার এই বাড়িতে বিভিন্ন সময় ঈদ বা নানান অনুষ্ঠানে এসছে আর একসাথে বসে খাবার খেয়েছে। তবে আজ ভিন্ন, আর সাথে আছে বাড়ি ভর্তি মেহমান। সারা আয়নার খাবার থালা সহ ওকে রাহাতের রুমে দিয়ে আসে, আর মাইশা প্রিয়তাকে সাদনানের রুমে। ওরা এতক্ষণ মাইশার রুমে ছিল। এই কাজটা বোকামি হয়ে গেল। ভালোবাসি আমি ওকে, আর আপনার এত আপত্তি থাকলে নমিনেশন দিতে হবে না আমাকে। ওয়াসিফ দেওয়ানের কথা শুনে সাদনান খুব স্বাভাবিকভাবে উত্তর দেয়। ওয়াসিফ দেওয়ান আবারও রেগে যাচ্ছ কেন? আমি বলতে চাইছি বিপক্ষ দলের লোকেরা এটা জানতে পারলে ঝামেলা করবে, তাই বিয়েটা গোপন রাখাই মঙ্গল। তাই হবে, আর এমনিতেও আজ বিয়ে শুধু একটাই হয়েছে বলে জানে সবাই। আমাদের বিয়ের কথা 2 পরিবার আর খুব কাছের কয়েকজন, তার মধ্যে আপনি একজন। সাদনান বাইক চালাচ্ছে, রাহান ওর পেছনে বসে আছে। রাত এখন 10টা ছুঁই করছে। এই 10 মিনিট হবে তারা ওয়াসিফ দেওয়ানের বাড়ি থেকে বেরিয়ে এসছে। সাদনানকে বেশ ফুরফুরে লাগছে। আগের মতো আজ এতটা গম্ভীর নয়। নিজে থেকে এটা সেটা জিজ্ঞেস করছে রাহানকে। এক পর্যায়ে হঠাৎ করে
অদ্ভুত প্রশ্ন করে বসে সাদনান। তুই বিয়ে করবি না? রাহান চমকে ওঠে। কি বলবে? নিজে তো ঠিকই সদর সুই সুই একটা বাচ্চাকে বিয়ে ঠিকই করেই নিয়েছে। এখন আমি যদি বলি তোর বোনকে করবো, তখন নিশ্চয়ই উষ্টা দিয়ে বাইক থেকে ফেলে দিবে। রাহানের ভাবনার মাঝে সাদনান আবারও জিজ্ঞেস করে ওঠে। কি হলো বল, নাকি কাউকে পছন্দ করিস? হ্যাঁ হ্যাঁ না মানে হ্যাঁ নাকি তোলাচ্ছি? এমন কিছু হলে বলে ফেল, হ্যাঁ আসতে। জানা যাবে? না মানে আমি তোকে সময় করে দেখিয়ে দিব, ওকে? রাহানের কথায় সাদনান পাকা হেসে মনে মনে বলে ওঠে। তুই কি ভেবেছিস আমি কিছু বুঝি না? তবে ভুল। এই মির্জা, সাদনান, শাহরিয়া এক দেখায় মানুষের চোখ দেখে বলে দিতে পারে কে কেমন মানুষ। সেখানে তুই আমার বন্ধু, রোজ রোজ তোকে দেখি আমি। সাদনানের ভাবনার মাঝে রাহান বলে ওঠে। আমি বাড়ি চলে যাই আজ। না, কাল সকালে একটা মিটিং আছে, সেখানে যেতে হবে। আর তুই বাড়ি গেলে কাল 10টার আগে ঘুম থেকে উঠবি না, আমি ভালো করে জানি। কথাটা বলেই সাদনান বাইকে গ্যারেজে রাখার জন্য দারওয়ানের হাতে চাবি দিয়ে রাহানকে নিয়ে বাড়ির ভেতরে চলে আসে। সালেহা বেগম ওদের খাবার দেয়। সাদনান মায়ের রুম হতে ফ্রেশ হয়ে আসে আর রাহান রান্নাঘরে বেছে নেয়। অতঃপর দুইজন খেতে বসে পড়ে। সাদনান তার মধ্যে মায়ের সাথে টুকটাক আলাপ সেরে নেয়, তারপর মাকে বলে রুমে পাঠিয়ে দেয়। রাত তো অনেক হলো। সাদনানের জোড়াজুড়িতে সালেহা বেগম রুমে চলে যায় আর রান্নাঘরে দুইজন কাজের লোক আছে। ওদের খাবার শেষে সাদনান হাত ধুয়ে টিস্যু দিয়ে হাত মুছে নেয়। রাহান ও সাদনানকে অনুসরণ করে। গেস্ট রুমে যাওয়ার প্রয়োজন নেই, সেখানে হয়তো মহিলা আছে, তুই বরং আমার সাথে আয়। সাদনান কথাটা বলে সিঁড়ি দিয়ে উপরে উঠতে লাগলো আর রাহান বিস্ময়ে চাহনি দিয়ে বলে ওঠে। তুই কি তোর বাসর ঘরে আমাকে পাহারা দি? চুপচাপ আমার সাথে আয়। সাদনান তাতে দাঁত চেপে বলে ওঠে। রাহান মুখে হাত দিয়ে সাদনানের পেছন পেছন যেতে লাগলো। সাদনান সোজা স্যারের রুমের সামনে এসে দরজা করা নাড়ে। একটু পর এসে সারা ঘুম ঘুম চোখে দরজা খুলে বিরক্তি নিয়ে বলে ওঠে। কি হয়েছে ভাই? তুই মাইশার রুমে যা, আজ রায়হান থাকবে এখানে। সারা তখন চোখ কসলাচ্ছিল, কিন্তু সাদনানের কথায় ঝট করে চোখ খুলে সাদনানের দিকে তাকিয়ে পেছনে দাঁড়িয়ে থাকা রাহানের দিকে তাকিয়ে দেখলো রাহান ওর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। সারা চোখ ঘুরিয়ে মিনমিন করে বলে ওঠে। আচ্ছা। সারা ফির রুমে গিয়ে ওর চাদরটা গায়ে দিয়ে বেরিয়ে আসলো। সাদনান রাহানকে রুমে যেতে বলে। সারা ততক্ষণে অনেকটাই এগিয়ে গিয়েছে। রাহান এতক্ষণ সারার দিকে তাকিয়েছিল। এই মেয়ে তাকে নামারা অবধি শান্তি হবে না নাকি? সাদনান ওকে রুমে যেতে বলে নিজেও রুমে যাওয়ার জন্য পাবার, কিন্তু রাহান পেছন থেকে দুষ্টু হেসে বলে ওঠে। ছোট মানুষ ভাই একটু। সাদনান পেছনে ফিরতেই রাহান তড়িঘড়ি করে রুমে ঢুকে দরজা বন্ধ করে দেয় আর সাদনান মুচকি হাসে। সবসময় খোঁচা না মারলে হয়তো বেড়া রাহানের পেটের ভাত হজম হয় না। কথাগুলো ভাবতে ভাবতে সাদনান রুমে আসতে থমকে গেল। বউ তার এখনো ফুল দিয়ে সাজানো বিছানায় ঘাপটি মেরে বসে আছে। সারা ঘর বিভিন্ন রকমের ফুলের গন্ধে মোমো করছে। রাত কয়টা বাজে? হয়তো 11টার কোঠা ছাড়িয়েছে। দরজা খোলার শব্দে প্রিয়তা একটু নড়ে চড়ে বসে। ওর ঘুম চলে আসছিল, কিন্তু ওকে মাইশা রুমে দিয়ে যাওয়ার পর আম্মিয়া মির্জা পই পই করে বলে দিয়ে গিয়েছে যেন সে না ঘুমায়। ছোট বলে কি হয়েছে, স্বামীর জন্য বাসর ঘরে বসে অপেক্ষা করতে হয়, আর সেই কথা ভেবেই বসে বসে ঝিমোচ্ছে প্রিয়তা। তবে সাদনানকে দেখে চট করে উঠে এগিয়ে আসে। অতঃপর পায়ে হাত দিয়ে সালাম করতে গিয়ে শাড়িতে পা বেঁধে ধপাস করে নিচে পড়ে গেল। অল্পের জন্য সাদনানের ওপর পড়েনি আর সাদনান ফিক করে হেসে ফেলে, কিন্তু প্রিয়তা বেশ ব্যথা পেয়েছে। সেদিকে তার খেয়াল নেই। সে তো সামনে দাঁড়ানো গাঢ় নীল শার্ট পরা সুদর্শন পুরুষকে দেখতে ব্যস্ত। হাসলে কি সুন্দর লাগে ওনাকে, কিন্তু এই গোমরা মুখও সাদনান ভাই তো ভুলেও হাসে না, সব সময় গম্ভীর হয়ে থাকে। এই মেয়ে ওঠো, নিজেকে সামলাতে পারে না আর সে নাকি নেবে মির্জা সাদনান শাহরিয়ার সামলানোর দায়িত্ব। সাদনানের কথা প্রিয়তা কিচ্ছু বলে না, মাথা নিচু করে উঠে দাঁড়ায়। সে তো এই লোকের সাথে কথাই বলবে না আজ। কত কষ্ট পেয়েছিল কোনো ধারণা আছে ওনার? একবার বলে দিলে কি এমন হতো? আচ্ছা, উনি আমায় বিয়ে কেন করেছে? এখনই বুঝিয়ে দিচ্ছি। সাদনানের কথা শুনে প্রিয়তার চোখ গোল গোল করে তাকায়। মানে মনের কথা শুনে ফেলেছে নাকি? নয়তো এই কথার মানে কি? মানে বোঝাচ্ছি। আমতা আমতা করে জিজ্ঞেস করে প্রিয়তা, যা দেখে সাদনান আরো একটু এগিয়ে আসে। শার্টের বোতাম খুলতে খুলতে বলে। প্রিয়তা তৎক্ষণাৎ পিছিয়ে গিয়ে বিছানার সাথে লেগে ধপাস করে আবারও পড়ে যায়।
ও সাদনানকে নিয়ে অনেক স্বপ্ন দেখেছে, অনেক কথা বলেছে। স্বপ্ন অনেকবার সাদনানের জাবদারে ভর্তি কালে চুমু খেয়েছে, তবে আর কিছু ভাবেনি। সাদনান প্রিয়তার ভাবনার মাঝেই ওর ওপর উঠে বসে 2 হাত চেপে ধরে বিছানার সাথে। শার্টের বোতাম খুলে ফেলার কারণে গলা হতে পেট পর্যন্ত উন্মুক্ত। প্রিয়তা কতক্ষণ সেই দিকে তাকিয়ে দেখে সাদনানের দিকে তাকালো। সাদনান তার দিকে কেমন নেশাতুর দৃষ্টিতে তাকিয়ে আছে, যেখানে আছে শুধু ভালোবাসার মানুষটাকে নিজের মতো করে আপন করে নিজের ভালোবাসা প্রকাশ। সাদনানকে এইভাবে তাকিয়ে থাকতে দেখে প্রিয়তা একটা ঢোক গিলে দৃষ্টিগুলো এলোমেলো। আজ তার ভালোবাসার মানুষটা তারই স্বামী ভাবতেই খুশিতে চোখে অশ্রু হানা দেওয়ার জোগাড়। তবে নিজেকে সামলে নিল ছোট্ট প্রিয়তা। ধরে আসা গলায় আবার বলে ওঠে, কি করছেন সাদনান? কোনো কথা না, আজ আমার পালা কম, জ্বালাও নিয়ে আমাকে, সব সময় ধৈর্য ধরে থেকেছি। তবে আজ আর কোনো কথা না, আজ এই মির্জা সাদনান শাহরিয়ার সময়। প্রিয়তার সম্পূর্ণ কথা না শুনেই সাদনান ফিস করে পড়ে ওঠে। কথা শেষ করে সাদনান প্রিয়তার ঘাড়ে হালকা করে কামড়ে ধরে। প্রিয়তা ব্যথাতুর শব্দ করে ওঠে। সাদনান সঙ্গে সঙ্গে ঘাড় থেকে মুখ তুলে নিজের ওষ্ঠ দিয়ে প্রিয়তার ওষ্ঠ চেপে ধরে। প্রিয়তা চোখ বড় বড় করে সাদনানের চোখের দিকে তাকিয়ে থাকে। সাদনান চোখ বন্ধ করেই তার ছোট্ট জানের ভালোবাসায় মত্ত। স্বামীর এমন এলোমেলো স্পর্শে ছোট্ট প্রিয়তার সর্বাঙ্গে জুড়ে অন্যরকম ভালোবাসার সঞ্চালন হলো। শক্ত করে জড়িয়ে ধরে সাদনানের বলিষ্ঠ দেহখানা, কিন্তু হাতের নাগালে আসে না সবটা। শারীরিক স্পর্শগুলো তখনই সুখের হয় যখন স্পর্শগুলো ভালোবাসার মানুষটার হয়। প্রিয়তার দশাও তাই। নিজেও সাদনানের সঙ্গ দিল। সাদনান যেন আরো উন্মাদ হলো, কিন্তু তার বউ যে বড্ড ছোট সেদিকে তার নজর রইল। কিন্তু প্রিয়তার পাগলামি, নিজের ভালোবাসা কোনোটার কাছে আর পেরে না উঠে ডুবে গেল ছোট্ট প্রিয়তার মাঝে। রাত তখন প্রায় 3টা। সাদনান তার ছোট জানকে বুকে জড়িয়ে শুয়ে আছে। প্রিয়তা এতক্ষণ ব্যথায় ছটফট করছিল, কিন্তু একটা চিপস খাইয়ে ঔষধ খাইয়ে দেওয়ার পর একটু ঘুমিয়েছে। সাদনান তখনও সজাগ। একটু আগে শাওয়ার নেওয়ার ফলে দুজনের শরীর বেশ ঠান্ডা, সাথে প্রিয়তার লম্বা চুলগুলো হালকা ভেজা। সাদনান সব করিয়ে দিয়েছে। বউকে গোসল করা থেকে শুরু করে কাপড় ধুয়ে ব্যালকনিতে দেওয়া ব্যথার পিল দিয়েছে। সাদনান প্রিয়তার মাথায় হাত বোলাতে বোলাতে মাথার তালুতে একটা চুমু খেয়ে বিড় করে বলে ওঠে, সরি, আমি চাইনি, কিন্তু তুমি আমাকে পাগল করে দিলে আমার ছোট জান। কবে বড় হবে তুমি? আমি তো তোমাকে বড় হতে দিলাম না। সিসি, এই তোর ভালোবাসা? কি করেছিস অবস্থাটা? ছোট, ওর কন্ট্রোল করার দরকার ছিল। রাহান খাবার টেবিলে সাদনানের পাশে বসে ফিস করে কথাগুলো বলে ওঠে। সাদনান রাহানের দিকে চোখ কটমট করে তাকায়। রাহান সেই দিকে তাকিয়ে নিজের মুখে আঙুল দিয়ে চুপ করে যায়। সাদনান খাবার খেয়ে উঠে মায়ের দিকে তাকিয়ে উপরে নিজের রুমে চলে আসে। সাদনান রুমে এসে ওয়াশরুমে চলে যায় ফ্রেশ হতে। মিনিট 2-এর মাথায় ওয়াশরুম থেকে বেরিয়ে এসে দেখলো প্রিয়তার ড্রেস আলমারি হতে নামিয়ে বিছানায় রেখেছে, আর নিজে বিছানায় পা ঝুলিয়ে বসে আছে। সাদনান সেদিকে একবার আর চোখে তাকিয়ে গায়ের কালো টি শার্টটা একটানে খুলে বিছানা থেকে সাদা পাঞ্জাবিটা গায়ে দিয়ে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে চুলগুলো সুন্দর করে আছড়ে গায়ে পারফিউম দেয়। আর প্রিয়তা বসে বসে তার ব্যক্তিগত পুরুষটাকে দেখছে। সাদনান ড্রেসিং টেবিলের ওপর থেকে ঘড়ি পরে নেয়, ওয়ালেট নিয়ে আর ফোন পকেটে রেখে এগিয়ে আসে ছোট্ট জানের নিকট। কপালে চুমু খেয়ে শক্ত করে জড়িয়ে ধরে বলে ওঠে, আজ স্কুল যাওয়ার প্রয়োজন নেই। ঠিক আছে, আমি যেতে পারবো। মিনমিন করে জানায় প্রিয়তা। সাদনান প্রিয়তাকে আরো কিছুটা শক্ত করে চেপে ধরে নিজের বুকের সাথে, অতঃপর শান্ত কণ্ঠে বলে ওঠে, জানি আমি, কিন্তু যেতে হবে না। সারাও যাবে না। 9 দিন পর টেস্ট পরীক্ষা, বাসায় পড়লেও হবে, সাবধানে থাকবে। আপনি দুপুরে বাড়ি আসবেন না? হয়তো হ্যাঁ, আবার না। সব কাজ শেষ করতে পারলে তাড়াতাড়ি চলে আসবো। প্রিয়তা আর কিছু বলে না, চুপচাপ সেভাবেই পড়ে থাকে। সাদনান নিজেও অনেকক্ষণ পর বউকে ছেড়ে দিয়ে নিজের ওষ্ঠ জোড়া দিয়ে প্রিয়তার ওষ্ঠ চেপে ধরে, গভীর একটা চুম্বন করে। মিনিটের মাথায় ছেড়ে দিয়ে দুজনেই একে অপরের কপালে কপাল ঠেকিয়ে ঘন ঘন নিঃশ্বাস নেয়। সাদনান নিজেকে স্বাভাবিক করে প্রিয়তার দিকে তাকালো।
রাতে দেওয়া ভালোবাসার চিহ্ন স্পর্শ করে এখনো চলচল করছে। শাড়ি পরে আছে প্রিয়তা, বাহিরে সুন্দর করে ঘুমটা দিয়েছিল, কিন্তু এখন রুমের শাড়ি সম্পূর্ণ এলোমেলো, তাই ভালোবাসার স্পর্শগুলো স্পষ্ট। সাদনান সেদিক হতে চোখ ফিরিয়ে নেয়, তার এখন বেরোতে হবে। খাবার খাবে টাইমলি। কথা শেষে সাদনানের উত্তর অপেক্ষা না করে ঘর থেকে বেরিয়ে গেল। প্রিয়তা তখনও সেভাবেই দাঁড়িয়ে। সাদনান মাত্র সমাবেশ শেষ করে বেরিয়ে এসছে সেখান থেকে, সাথে ওয়াসিফ দাওয়ানও আছে। সাদনান গাড়ি নিয়ে এসছে, সাথে ড্রাইভারও এনেছে। ওয়াসিফ দেওয়ানের সাথে কিছু আলোচনা শেষে সাদনান রাহানকে নিয়ে গাড়িতে বসে, আর তার দলের ছেলে পেলেরা বাইক নিয়ে তার গাড়ি অনুসরণ করছে। আজ গ্রামে ছিল সমাবেশ। সমাবেশের আয়োজনটা কয়েকটা গ্রামের কিছু চেয়ারম্যান মিলে করেছেন। সেখানে সাদনানের উপস্থিতি ছিল। হবু এমপি হিসেবে সবাই তাকে চায়, বেশ নাম তার জনগণের মুখে মুখে। এবার আর আগের এমপি কিছুতেই আসতে পারবে না। যদি সুষ্ঠু নির্বাচন হয় তবে মির্জা সাদনান শাহরিয়ার জয় কেউ ঠেকাতে পারবে না। ওয়াসিফ দেওয়ান এই ব্যাপারে 100% নিশ্চিত। এখন বিকেল। সাদনান গাড়ি ড্রাইভারকে সোজা বাড়ি নিয়ে যেতে বলে। তার ছোট বউ নিশ্চয়ই তার অপেক্ষায় বসে। সময়ের জন্য একটা বার ফোনও করা হয়নি। মফিজুল মির্জা বন্ধু কালাম খানের কথায় তিনি একটু ইতস্তত বোধ করেন। বাড়িতে তার বড় ভাই আছে, বাপ এখনো জীবিত, সেখানে তিনি এই ব্যাপারে একা কি করে মত পোষণ করে। মফিজুল মির্জা বেশ সরল আর খুব ভালো মনের মানুষ। এই মেয়ে তাদের একমাত্র সন্তান, তাদের আর কোনো সন্তান হয়নি। সেখানে অনেক আদরের মেয়ে, তার পরিবারের সাথে বোঝাপড়ার একটা বিষয় আছে। বাবার সাথে কথা বলে তোকে জানাচ্ছি। কথা শেষ করে তিনি ফোনটা কেটে টেবিলে রেখে একটু চিন্তিত হলেন। কালাম খান সেদিন বিয়েতে এসেছিল, তখনই হয়তো দেখেছে মাইশাকে। অনেক ছোটবেলা থেকে তাদের বন্ধু সম্পর্ক। কালামের স্ত্রী নেই, শুধু এই এক ছেলে কবির। মানুষ হিসেবে অনেক ভালো। স্ত্রী মারা যাওয়ার পর আর বিয়ে করেনি। ছেলেকে লেখাপড়ার সাথে ব্যবসা সবকিছু সামলেছে। পরিবার বংশ ভালো, তাই তিনি সিদ্ধান্ত নিল বাপ ভাইয়ের সাথে কথা বলবে। আর মেয়েও তো বড় হচ্ছে, কয়েকদিন পর ভার্সিটিতে যাবে, আর বিয়ে দিলেও তো লেখাপড়া করা যায়। ছেলে নিজে একজন শিক্ষক, আর বউ নিশ্চয়ই অশিক্ষিত লাগবে না। মাইশা ক্লাস করছে, আর ওরফান তিনি পাশে বসে কবির খানের দিকে একদৃষ্টিতে তাকিয়ে আছে, যে এখন পরিসংখ্যান করাচ্ছে বোর্ডে। কিছু কিছু মেয়ে শুধু অঙ্ক করছে, আর বাকি অর্ধেক তিন্নির মতো স্যারের দিকে তাকিয়ে আছে। এটা নতুন নয়। ক্লাস শেষে স্যার চলে গেল। মাইশা তিন্নিও ক্লাস হতে বেরিয়ে আসলো। মাইশা জানে তিন্নি কবির খানকে পছন্দ করে, কিন্তু এতিম হওয়ার আর নিজের পড়ালেখার খরচ চালানো মেয়েটার নিকট এসব ভালোবাসা নিয়ে এমন একজন মানুষের সামনে দাঁড়ানো বিলাসিতা বই কিছুই না। তিন্নির ভাবনার মাঝে মাইশা বলে ওঠে, ভালোবাসা অনুভূতি বলে কয়ে আসে না। আর স্যার ছাত্রী গরিব বড়লোক এসব দেখেও ভালোবাসা হয় না বলে তো দেখতেই পারিস। ছাড় তো এসব আমার জন্য না। তিন্নির এমন খামখেয়ালিপনা কথায় মাইশা বিরক্ত হলো, তাই কথা বাড়ালো না আর। কলেজ এরিয়া থেকে বেরিয়ে দুজনেই দুই দিকে চলে যায়। সাদনান বাসায় এসে সোজা নিজের রুমে চলে আসে। বউ তার বিছানায় বসে পড়ছে। সাদনান সেদিকে একবার আর চোখে তাকিয়ে ওয়াশরুমে চলে গেল। প্রিয়তাও বই বন্ধ করে পড়ার টেবিলটার উপর বইটা রাখে। এই রুমের প্রতিটা জিনিস সাদা, একদম সাদা। পুরো বাড়ি জুড়ে এই রুমটা বেশি সুন্দর, পরিপাটি গোছানো। সাদনানের বেশিরভাগ কাপড় সাদা। অবশ্য সাদা পরে বেশি লাগে প্রিয়তার নিকট। না, সাদা না, যাই পরে সব তাই ভালো লাগে। প্রিয়তা এইসব হাবিজাবি চিন্তা করতে করতে আলমারি হতে সাদনান সেদিকে একবার আর চোখে তাকিয়ে ওয়াশরুমে চলে গেল। প্রিয়তাও বই বন্ধ করে সাদা পড়ার টেবিলটার ওপর বইটা রাখে। এই রুমের প্রতিটা জিনিস সাদা, একদম সাদা। পুরো বাড়ি জুড়ে এই রুমটা বেশি সুন্দর, পরিপাটি গোছানো। সাদনানের বেশিরভাগ কাপড় সাদা। অবশ্য সাদা পরলে বেশ লাগে প্রিয়তার নিকট। না, সাদা না, যাই পরে সবটাই ভালো লাগে। প্রিয়তা এইসব হাবিজাবি চিন্তা করতে করতে আলমারি হতে একটা গাঢ় সবুজ রঙের টি শার্ট আর একটা ট্রাউজার বের করে বিছানায় রাখে। অতঃপর শাড়ির আঁচলটা সুন্দর করে মাথায় দিয়ে রুম থেকে বেরিয়ে গেল। একটু আগে আম্বিয়া মির্জা এসেছিল, অনেক কিছু শিখিয়ে দিয়ে গিয়েছে। তার নাতির কখন কি লাগে, কি পছন্দ করে সব, সাথে এটা বলে গিয়েছে সাদনান বাসায় এলে যেন সাথে সাথে কফি দেয়।
কাজের লোকেরা যেন এইসব আর না করে। স্বামী তার সেবা কেন অন্য কেউ করবে? স্বামীর ভালোবাসা এটা আরো বাড়বে। প্রিয়তা কফি করে রুমে এসে দেখলো সাদনান এখনো টাওয়াল পরে ফোনে কারোর সাথে কথা বলছে। ছোট ছোট চুলগুলোতে বিন্দু বিন্দু পানি চিকচিক করছে, আর বিছানায় কাপড় সেইভাবেই রাখা আছে যেভাবে প্রিয়তা রেখে গিয়েছে। প্রিয়তা এগিয়ে এসে কফিটা সেন্টার টেবিলে রেখে ব্যালকনি হতে আরো একটা টাওয়াল এনে সাদনানকে সোফায় বসতে ইশারা করে। সাদনান বাধ্য ছেলের মতো বসে পড়ে, আর প্রিয়তা টাওয়াল দিয়ে সাদনানের চুলগুলো মুছিয়ে দিতে লাগলো। সাদনান ফোনে কি কথা বলবে, সে তো এই মেয়ের হাতের স্পর্শে খেয়ে হারিয়েছে, তাই ওই পাশের লোকটাকে পরে ফোন করছি বলে ফোন কেটে একটানে বুকে নিজের কোলে বসিয়ে নিল। প্রিয়তা অনেকটা চমকালো, শক্ত করে সাদনানের চুম্বক খামচে ধরে। সাদনান মুচকি হেসে নিজের ঠোঁট ছুঁয়ে দেয় প্রিয়তার ঠোঁটে, অতঃপর মাদক আসক্ত কণ্ঠে বলে ওঠে, কাল রাতে অবধি যার সব আমি করে দিলাম, সেখানে আজ সন্ধ্যা সেসব নিজে আমাকে করে দিচ্ছে। ইন্টারেস্টিং, বউ দেখি বড় হয়ে গিয়েছে। হ্যাঁ, আপনার ভালোবাসা পেয়ে। প্রিয়তা কথাটা বলে বুঝতে পারছে লজ্জায় হীন কথা বলে ফেলেছে, তাই একবার সাদনানের দিকে চোরা চোখে তাকিয়ে সাদনানের কোল হতে উঠতে চাইল, তবে সেটা সাদনান হতে দিল না। শক্ত করে চেপে ধরলো নিজের উন্মুক্ত বুকে, নিজের মুখটা প্রিয়তার কানের কাছে নিয়ে ফিস ফিস করে বলে ওঠে, তাই তবে তো বেশি বেশি ভালোবাসতে হবে। প্রিয়তা কিছুটা লজ্জায় মুড়ি মুড়ি অবস্থা, মুখ ফুটে কিছু বলতে যাবে, ঠিক তখনই দরজায় কেউ কড়া নাড়ে। সাদনান ভ্রু কুঁচকে নেয়, বিরক্ত মুখে বউকে কোল হতে নামিয়ে বিছানা হতে টি শার্ট নিয়ে গায়ে দিতে দিতে প্রশ্ন করে, কে? বাইরে থেকে একজন মহিলা বলে ওঠে। সাদনান বুঝতে পারলো দাদা যান ডাকে, তাই বাইরে থাকা মহিলা তাকে উদ্দেশ্য করে বলে ওঠে, খালা আপনি যান, আসছি আমি। আর কোনো সারা শব্দ হয় না, হয়তো চলে গিয়েছে। সাদনান ট্রাউজারও পরে নেয়। প্রিয়তা ততক্ষণে ব্যালকনিতে ভেজা দুইটা টাওয়েল মেলে দিয়ে আসে। সাদনান প্রিয়তার দিকে এগিয়ে যায়, মাথায় ঘোমটা টেনে দিয়ে কপালে চুমু খেয়ে বলে ওঠে, কাল থেকে আর শাড়ি পরে বাইরে যাওয়ার প্রয়োজন নেই। শাড়ি শুধু রুমে, আমি যতক্ষণ পর্যন্ত বাসায় থাকবো ততক্ষণে পরবে। কথা শেষ বউয়ের হাত ধরে রুম থেকে বের হয়ে আসে। প্রিয়তা কিছু বলে না। উপর থেকে দেখা যাচ্ছে বাড়ির প্রতিটা সদস্য এখন লিভিং রুমে উপস্থিত আছে। সাদনান প্রিয়তাকে নিয়ে ওর মায়ের কাছে দিয়ে এগিয়ে গিয়ে জাফর মির্জা বরাবর মফিজুল মির্জা আর রাহাতের পাশে বসে। আম্বিয়া মির্জা কেমন করে প্রিয়তার দিকে একবার আর চোখে তাকালো। প্রিয়তা একটু কেমন ভীতু চোখে তাকায় ওনার দিকে। এখন সন্ধ্যা হয়ে এসছে, তাই রান্নাঘরে চলে গেল সালেহা বেগম, সাথে প্রিয়তা আয়নাও গেল রান্নাঘরে। সুফিয়া বেগম আগে থেকেই ছিল সেখানে। প্রিয়তা হাতে হাতে এটা সেটা এগিয়ে দেয়, অতঃপর দুই কাজের লোকদের বানানো নাস্তা নিয়ে লিভিং রুমে আসে। পেছনে পেছনে সালেহা সুফিয়াও আসে। সবাই এটা সেটা নিয়ে আলোচনা করছে। জাফর মির্জা নাতিকে আজকের সমাবেশ নিয়ে প্রশ্ন করছে। মফিজুল মির্জা উসখুস করছে, কিভাবে কোথা থেকে কথা শুরু করবেন বুঝতে পারছেন না। সাদনানের বিষয়টা লক্ষ্য করে বেশ অনেকক্ষণ সময় ধরে, অতঃপর সাদনান নিজে থেকে জিজ্ঞেস করে, বাবাই কিছু বলবে? হ্যাঁ, না মানে? সাদনানের এমন প্রশ্নে আর মফিজুল মির্জা এমন তোত্তানো দেখে সবার দৃষ্টি এখন তাদের দিকে। সাদনান মুচকি হাসে। সে তবে ঠিক ধরেছে, তার বাবাই কিছু বলতে চাচ্ছে, কিন্তু বাবা আর ভাইয়ের ভয়ে বলতে পারছে না। ভয় যেমন পায় তেমন সম্মানও করে বড় ভাই বাপকে। তো বলে ফেলো, এত ভয় কেন পাচ্ছ? ভয় পাওয়ার কি আছে? ও কি চুরি করেছে? সাদনানের প্রশ্নের বিপরীতে জাফর মির্জা থমথমে কণ্ঠে বলে ওঠে। মফিজুল মির্জা পড়ল বিপাকে। এ কেমন মুশকিল, তাদের সম্মান দিতে গিয়ে এখন তারা তাকে চোর বানিয়ে দিচ্ছে। কিন্তু তিনি বড় ভাইয়ের দিকে তাকে একটা ঢোক গিলে নেয়, ভয় পায় না। কিন্তু মেয়ে তার ছোট, আর এটা নিয়ে কথা বলে কি রিয়েক্ট করতে পারে আরজু মির্জা সেটাই ভাবছে। কারণ একটাই, সারা থেকেও তিনি বেশি মাইশাকে স্নেহ করেন, যদিও মফিজুলও সারাকে মাইশার চেয়ে বেশি স্নেহ করে। কি হলো বলো? আরজু মির্জার প্রশ্নে তিনি ভাবনা বাদ দিয়ে খুব স্বাভাবিকভাবেই বলতে শুরু করে, আমার বন্ধু কালাম খান আছে না, বিয়েতে এসেছে সেদিন, ওর মাইশাকে পছন্দ হয়েছে, তাই ওর ছেলের জন্য চেয়েছে। মফিজুল মির্জার কথায় মাইশা স্তব্ধ, অসহায় চোখে সাদনানের দিকে তাকালো। সাদনান চোখ দিয়ে ফর্সার দৃষ্টিতে আশ্বাস দেয়। এর মধ্যে জাফর মির্জা বলে ওঠে, ভালো কথা, মেয়ে যেহেতু হয়েছে বিয়ে তো দিবে একদিন, কিন্তু আগে আর পরে কথা বলে দেখো। সবার মাথায় যেন চক্কর দিয়ে ওঠে। সবার না, শুধু 5 জন।
সালেহা সুফিয়াও খুশি। আম্বিয়া মির্জা স্বামীর সামনে বসে দ্বিধায় কিছু বলতে পারছে না। তিনিও বেশ খুশি, নাতনির বিয়ে হবে ভাবতেই খুশি লাগছে। শুধু সাদনান নির্লিপ্ততা। রাহাত তার এসব নিয়ে মাথা ব্যথা নেই। যেখানে বাপ চাচা দাদা জীবিত সেখানে এসব চিন্তা করা ফাউল মনে হলো। কিন্তু বোন তো একটা দায়িত্ব আছে না, সেই সুবাদে বসে আছে। তার তো এখন বউয়ের সাথে খুব রোম্যান্স করতে ইচ্ছে করছে। ইলেকশন 2.5 মাস পর, এরপর ওর পরীক্ষা, আর ইলেকশনের আগে সারা প্রিয়তারও পরীক্ষা আছে। আজম মির্জা থমথমে কণ্ঠে বলে ওঠে। সবাই একটু নড়ে চড়ে বসে। সত্যি সামনে ইলেকশন, যদিও প্রিয়তাদের পরীক্ষা আগে, তারপর ইলেকশন, আর ইলেকশনের পর মাইশার পরীক্ষা শুরু। কিন্তু এখন কোনো অনুষ্ঠান বা কিছু হলে ওদের পড়ালেখার 12টা বেজে যাবে। তা ঠিক, তবে না হয় ছেলেটার সাথে কথা বলে সব ঠিক করে রাখা যাক। জাফর মির্জা বলে ওঠে। আজম মির্জা শান্ত কণ্ঠে বলল, তুমি ওদের আসতে বলো, ভালো একটা দিন দেখে সবাই যখন বাড়ি থাকবে। বাবাই বলছিলাম কি, ছেলেটাকে তুই চিনিস তো, মাইশাদের কলেজের প্রফেসর কবির খান। সারা প্রিয়তা চমকে উঠল। সাদনান খুব স্বাভাবিক, যেন এসব আগেই তার জানা। আচ্ছা, আমি বরং মাইশাকে নিয়ে একবার ছেলেটার সাথে দেখা করি। হ্যাঁ হ্যাঁ, তুমি বরং একেবারে দেখে আসো দাদু ভাই। আম্বিয়া মির্জা বলে ওঠে। সবাই একমত পোষণ করে। অতঃপর রাতে ভাই, তুমি এটা কি বললে? আমরা কেন দেখা করব? মাইশা লিভিং রুমের সোফায় বসেছিল। খাবার শেষে সবাই রুমে ফিরে গিয়েছে, আর মহিলারা সব রান্নাঘর আর ডাইনিং আছে। আর সারা তখনও খাবার খাচ্ছে। সাদনান খাবার শেষে ঝপ করে মাইশার পাশে বসলো, বেশ অনেকটা দূরত্বে। আর মাইশা এই সুযোগে ফিস ফিস করে প্রশ্নগুলো করে, যা শুনে সাদনান ও মাইশার মতো আওয়াজ করে উত্তর দেয়। দেখো, এখনই বাবাইকে যদি বলি তোর আর আয়ানের বিয়ে হয়ে গেছে, তখন তারা কষ্ট পাবে। যদিও বা মেনে নিবে, এটা তুই আমি খুব ভালো করে জানি। সবাইকে কষ্ট দেওয়ার চেয়ে এটাই ভালো হবে, আমরা কবিরের সাথে কথা বলে সব মিটমাট করে নেব। আর আয়ান আর তোর বিয়ের ব্যাপার কেউ জানবে না, এটা আমি সামনে নেব। তাছাড়া তোর ফ্রেন্ড তিন্নি না কি জানি নাম, ও তো কবিরকে পছন্দ করে। তখন না হয় কবিরের সাথে দেখা হলে তুই ওর কথা বলে দিবি। এক মিনিট, তুমি কি করে জানলে তিন্নি স্যারকে পছন্দ করে? সাদনান কিছু বলে না, শুধু হাসে। মাইশা তখন উত্তরের আশায় তাকিয়ে ভাইয়ের দিকে। সাদনান সেসব উপেক্ষা করে খামখেয়ালি উত্তর করে, তোরটা কিভাবে জেনেছি? মাইশা উত্তর দেয় না, কারণ সে তো জানে না সাদনান তার আর আয়ানের রিলেশনের কথা কিভাবে জেনেছে। তাই তার কাছে উত্তরও নেই। সাদনান আর কিছু না বলেই রহস্যময় হেসে সোফায় ছেড়ে রুমের উদ্দেশ্যে হাঁটা লাগায়। প্রিয়তা কফির মগটা নিয়ে রুমে এসে দেখলো সাদনান সোফায় বসে ল্যাপটপে কিছু করছে। প্রিয়তা কফিটা সাদনানের সামনে সেন্টার টেবিলের ওপর রেখে চলে যায়। অতঃপর বই নিয়ে বসে পড়ে। সাদনান আর চোখে সেই দিকে একবার তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলল, কাল থেকে যেন কিচেনে যেতে না দেখি। পড়াগুলো কমপ্লিট? হ্যাঁ, আর একটু বাকি। সাদনান ততক্ষণে উঠে সাদা শার্টটা টেনে টুনে ঠিক করে এগিয়ে আসে বউয়ের নিকট। বইটা বন্ধ করে দিয়ে পড়ে ওঠে। ফ্রেশ হয়ে এসো, আর পড়তে হবে না। প্রিয়তা বাধ্য মেয়ের মতো মাথা নেড়ে আলমারি হতে সাদনানের আজ সকালে অনলাইনে অর্ডার দেওয়া ড্রেসগুলোর মাঝ থেকে একটার হাতের পোশাক নামিয়ে ওয়াশরুমে চলে যায়। সাদনান আজ সকালে অনেকগুলো ড্রেস আনিয়েছে। একদম সকালে রাহান রিসিভ করেছে, কেউ দেখেনি। সবগুলো ড্রেসের মাঝে একটা সুন্দর ছোট্ট পেপার দিয়ে মোড়ানো একটা বক্স ছিল, যেটা খুব সাবধানে সাদনান তার আলমারির ড্রয়ারে রেখে দিয়েছে প্রিয়তার না দেখার আগে। এই ড্রয়ারের চাবি সাদনানের কাছে থাকে। আপনি ওখানে কি করছেন? সাদনান বক্সটা হাতে নিয়ে কথাগুলো ভাবছিল, কিন্তু প্রিয়তার প্রশ্নে ভাবনা থেকে বেরিয়ে আসে। অতঃপর হাতে থাকা বক্সটা নিয়ে এগিয়ে যায় ছোট্ট জানের নিকট। প্রিয়তা একটা গেঞ্জি, ছোট ছোট বিড়াল ছাপা আর গেঞ্জিটার সাথে ম্যাচিং করে ট্রাউজার পরে আছে। সাদনান তার ছোট বউকে ফুটিয়ে ফুটিয়ে দেখছে, বেশ লাগছে তার বউকে। সাদনান এসব ভাবতে ভাবতে বক্সটা খুলে সেখান থেকে একজোড়া ইয়ার রিং, একটা রিং আর একটা লকেট বের করে। সেদিকে তাকিয়ে প্রিয়তার চোখ বেরিয়ে আসার জোগাড়। অবাক হয়ে জিজ্ঞেস করে, এগুলো সব ডায়মন্ড? আপনি এসব কেন করতে গেলেন? আমার ইচ্ছে, আমার বউয়ের জন্য অনেক আগে থেকেই নিজের উপার্জনের টাকা জমিয়ে রেখেছিলাম। আমার সাধ্য এইটুকুই।
কিন্তু ভবিষ্যতেরটা বলতে পারছি না। কাল দেওয়ার কথা ছিল এগুলো, সমস্যা নেই। দ্বিতীয় বাসরে দিয়ে দিলাম আমার ছোট